নমস্কার। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে কাশ্মীর কি এই মুহূর্তে যাওয়া উচিত? মানে কাশ্মীরে কি পর্যটকদের যাওয়া উচিত এখন? অনেকেই বলছেন এই নিয়ে একটা ভিডিও করুন। একটু লেট হয়ে গেল ভিডিওটা আসতে, তার জন্য মাফ চাইছি। প্রথমেই বলবো, পেহেলগাঁওয়ে এই যে ভয়ানক জঙ্গি হানা হলো, এরপর একটা প্রশ্ন অনেকের মনেই কিন্তু আসছে যে স্থানীয়দের সাহায্য ছাড়া এই হামলা কিভাবে সম্ভব ছিল। আবার অনেকেই কথায় কথায় বলছেন যে বিএসএফ কোথায় ছিল, তাদের তো এটা দায়িত্ব দেশকে প্রোটেকশন দেওয়া। তো আসুন আজকে আপনাদের এই বিষয়ে একটু বোঝাই, আপনাদেরকে মগজটা একটু খোলাই। আপনি কাশ্মীর গিয়েছেন? এই যে দাদা, আপনি গিয়েছেন? ও, যাননি? আচ্ছা, যদি আপনি কাশ্মীর না গিয়ে থাকেন তাহলে তো আপনাকে আরো অনেকটা বেশি করে বোঝাতে হবে। এই যে আপনারা বলেন ভূস্বর্গ কাশ্মীর, আপনারা হয়তো জানেন যে কাশ্মীর উপত্যকা ঠিক কতটা সুন্দর, কতটা মনোরম, কিন্তু আপনারা এটা জানেন না যে ঠিক ততটাই দুর্গম আর ভয়াবহ এই কাশ্মীর। বিশাল উঁচু উঁচু পাহাড়, কোনোটার মাথায় বরফ পড়ে রয়েছে, আবার কোনোগুলো ঘন জঙ্গলে মোড়া। জঙ্গল এতটাই ঘন যে কখনো কখনো কুয়াশা যখন ঢেকে যায় সেই জঙ্গলে 10 ফুটের দূরত্বে কিছু আর দেখা যায় না। অর্থাৎ আপনি যদি ভাবেন যে পরপর বিএসএফ দাঁড় করিয়ে দেবেন, তাহলে কিন্তু মাঝখান দিয়ে কেউ গলে গেলেও আপনি বুঝতে পারবেন না। আর এত বড় একটা এলাকা যে আপনি কত বিএসএফ পরপর দাঁড় করাবেন, এটা কি আদৌ সম্ভব? বাস্তবে সম্ভব বলে আপনাদের মনে হয়? আপনাদের হয়তো এমনটা মনে হতে পারে, ভারতে তো এত বিএসএফ জওয়ান রয়েছে। আপনার এটাও মনে হতে পারে তাদের তো সীমানায় থাকাটাই কাজ, সীমানায় কেন তাদের দেওয়া হলো না? প্রথমত আপনাকে বুঝতে হবে এই কাশ্মীর উপত্যকাকে একটা গভীর জঙ্গল, ঠিক যেমনটা প্রথমে বলছিলাম, পাহাড় সীমানা দিয়ে ঘেরা খুব কঠিন একটা উপত্যকা। যখন বরফ গলে বা ধরুন যখন বরফ পড়ে, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। যখন বরফ পড়ে তখন গোটা কাশ্মীর পুরো সাদা, ধপধপে সাদা হয়ে থাকে, পুরো বরফে ঢেকে যায়। আবার কাশ্মীরের নদীগুলোতে যখন বন্যা হয় তখন ওই বরফ ফেন্সিংকে ভেঙে দিয়ে চলে যায় নদীর জল। অত্যন্ত কঠিন এই যে পরিস্থিতি, এর মধ্যে দেশকে সুরক্ষা দেওয়া বিএসএফ এর পক্ষে কতখানি কঠিন বুঝতে পারছেন? সেখানে স্থানীয়দের মদত ছাড়াই জঙ্গিরা প্রবেশ করবে, এটা একটু খটোমটো ঠেকছে না? কিন্তু সেখানে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া, এমনকি এলাকায় যেখানে ঘটনাটা ঘটেছে বা ঘটিয়েছে সেই এলাকায় আসা, রেখে ঘুরে বেড়ানো, যে সময়টা সেখানে তাদের লাগবে, সেখানে স্থানীয় মানুষদের সাহায্য বা প্রয়োজন তাদের হয়তো পড়বেই। তাহলে দাদা, এই কাজ এভাবে ছাড়া সম্ভব কিন্তু নয়। মদত তো কারো ছিলই, এটা সত্যিও হতে পারে, নাও হতে পারে। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন। এই জন্য বলছি যে আমার ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেছে, তা না হলে বলতাম। এই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি যে একজন পর্যটক যিনি জিপ লাইন ধরার সময় পেছনে একটা নৃশংস হত্যাকাণ্ড বা ঘটনাটা ঘটছে, কিন্তু সেই সম্পর্কে তিনি একেবারেই অবগত নন। তিনি আনন্দে জিপ লাইন এনজয় করছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন সেই ভিডিওটা, কারণ ইতিমধ্যেই এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। এমনকি সেইখানে একজন স্থানীয় ব্যক্তি যিনি কিনা জিপ লাইনটা করাচ্ছেন, তিনি ধাক্কা দেওয়ার সময় বলছেন, আর এখানেই প্রশ্ন যে ঘটনাটা আসলে কি ঘটেছে। আপনি হয়তো ইতিমধ্যে কিছুটা জানেন অথবা ভিডিওটা দেখেইছেন, কিন্তু বিষয়টা বিস্তারিত জানেন না। আপনাদের জানার কথাও নয় আসলে জানা এই ঘটনাটা কি ঘটেছে। যে ব্যক্তি আনন্দের সঙ্গে চিৎকার করে ওই জিপ লাইন করছে, সেই ব্যক্তিটি হলেন গুজরাটের আমেদাবাদের বাসিন্দা ঋষি ভাট। তিনি সাংবাদিককে কি বলেছিলেন জানেন? যখন তিনি পরিবার নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন, অর্থাৎ যখন তিনি ওই জিপ লাইন করতে শুরু করেন, তখনও তিনি জানতেন না তার পিছনে বা তার নিচে
ভ্যালিতে এরকম একটা কোনো দুর্ঘটনা ঘটছে, কারণ জিপ লাইনে এমনিতেই একটা আওয়াজ হয়, ওই রোপের মধ্যে দিয়ে লোহা লাগানো থাকে বলে যে জিপটা ঝুলছে তার একটা ক্যাচ ক্যাচ আওয়াজ হয়, প্রচন্ড জোরেই আওয়াজটা হয়। এবং সেই সময় উনি বুঝতে পারেননি, কারণ তিনি এক্সাইটেড ছিলেন। কিন্তু 20 থেকে 25 সেকেন্ড পর যখন তিনি বুঝতে পারেন যে নিচের ভ্যালিতে গোলাগুলি চলছে, কিন্তু তার ভাগ্যের জোরে তিনি কোনো রকমে বেঁচে গিয়েছেন। পরে অবশ্য তিনি নিজেই নেমে পড়েন এবং নেমে গিয়ে দ্রুত তার সেফটি বেল্টগুলি খুলে সঙ্গে সঙ্গে তার পরিবারকে নিয়ে দ্রুত একটি জায়গায় লুকিয়ে পড়েন। এমনটা অবশ্য তিনি নিজে বলেছেন। তার ইন্টারভিউ ইন্টারনেটে ভাইরাল হয়ে রয়েছে, আপনারাও দেখে থাকবেন। কিন্তু এরপর প্রশ্ন উঠতে শুরু করে যে ওই ব্যক্তি, অর্থাৎ দাড়িওয়ালা যে ব্যক্তিটি জিপলাইন করাচ্ছিলেন, সেই ব্যক্তির আসল পরিচয় কি? যখন গুলি চলতে শুরু করেছে, ওই ব্যক্তি নিচের দিকে তাকিয়েছেন এবং সেটা দেখতে পাচ্ছেন যে নিচে গোলাগুলি চলছে এবং তিনি মুখে বিশেষ কিছু ধার্মিক লাইনগুলি উচ্চারণ করছেন। এখন প্রশ্ন এটাই যে তিনি কেন এমনটা করলেন, এর অর্থ কি? ওই ব্যক্তি কি এই ঘটনা জানতেন যে ঘটবে, নাকি এই ঘটনার সঙ্গে সরাসরি তার কোনো যোগ ছিল? যদিও ঋষি ভাট মিডিয়াকে জানিয়েছে যে এই ব্যক্তির নাম মোজাম্মেল। এর আগে যখন ঋষি তার পরিবারের অন্যান্য সদস্যদের জিপলাইন করাচ্ছিলেন, তখন কোনোভাবেই তিনি এই বিশেষ লাইনগুলি উচ্চারণ করেননি। তাহলে এখন কেন বললেন? তার বারে কেন নিচের দিকে তাকিয়ে এই কথাগুলো উচ্চারণ করলেন? আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই কাশ্মীরের বাসিন্দা মোজাম্মেল আহমেদ নামের ওই ব্যক্তিকে, অর্থাৎ যিনি জিপলাইন করাচ্ছিলেন, জিপলাইন ম্যান, তাকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন তাকে হয়তো জিজ্ঞাসাবাদ করা চলছে। পুলিশের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সংবাদ মাধ্যমও পৌঁছে যায় মোজাম্মেলের বাড়িতে। মোজাম্মেলের পরিবারের সঙ্গেও কথা হয় সাংবাদিকদের। পরিবারের কি বক্তব্য জানেন? মোজাম্মেলের বুড়ো বাবা বলেছেন যে মোজাম্মেল নির্দোষ। যে কোনো বিপদের সময় যে কোনো মুসলমান এই লাইনগুলি উচ্চারণ করে, অর্থাৎ বিপদ যেন টলে যায় তাই তারা প্রার্থনা করে। পরিবারের দাবি, আসলে ভয় পেয়ে গিয়েছিল মোজাম্মেল। পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে, যেমনটা আপনাদের জানালাম। এই ঘটনার পাশাপাশি আরও কিছু ভিডিও যেখানে মোজাম্মেল ছাড়াও আরও অনেকেই ভাইরাল হয়েছেন, সেখানে দেখা গেছে যে গুলি চলছে কিন্তু কিছু ব্যক্তি নিশ্চিন্তে নির্দ্বিধায় কোনো টেনশন ছাড়া তারা ঘুরে বেড়াচ্ছেন ওই স্থানে, অর্থাৎ ওই মিরোজে। এখন প্রশ্ন উঠছে, সমস্ত মানুষরা কি জানতেন? অর্থাৎ সাধারণ মানুষ, ওই স্থানের ওই এলাকার বাসিন্দারা, তারা কি জানতেন, কোনোভাবে আঁচ করেছিলেন? স্থানীয়রা কি জানতেন যে এই ধরনের নাশকতা চালাবে ওই স্থানে জঙ্গিরা? আর এখানেই উঠছে সব থেকে বড় প্রশ্ন। একদিকে কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে সেখানকার বাসিন্দারা আমন্ত্রণ জানাচ্ছেন গোটা দেশের পর্যটকদের। তারা কি বলছেন? পর্যটকরা নাকি তাদের মেহমান। সত্যি কি তাই? এতে কি তাদের নিজস্ব কোনো স্বার্থ রয়েছে? উল্টো দিকে এই ধরনের ঘটনার সঙ্গে স্থানীয়দের যুক্ত থাকার প্রশ্ন তুলে দিচ্ছে আরো অনেকে। আদৌ কি কাশ্মীর পর্যটকদের জন্য সেফ? আদৌ কি কাশ্মীরে এই অবস্থায় বেড়াতে যাওয়াটা উচিত, নাকি কাশ্মীরকে বয়কট করা উচিত এই মুহূর্তে? নমস্কার, আমি অনন্যা। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। ভিডিওটির শুরুতেই আমরা বলেছি যে কাশ্মীর যতটা না সুন্দর, ঠিক ততটাই ভয়ঙ্কর, ভয়াবহ। কাশ্মীরের এই ইতিহাস বলে যে এই উগ্রপন্থা কোনো নতুন ঘটনা বা অবিচ্ছেদ্য ঘটনা নয়। তাহলে সময়ের সাথে সাথে অনেকটাই বদলে গিয়েছে কাশ্মীর, বদলে গিয়েছে সেখানকার মানুষজনের মানসিকতা। তবে দেশের মানুষ এতে দ্বিধা বিভক্ত। কেন তারা দ্বিধা বিভক্ত? এই প্রশ্নের উত্তর আছে, জানেন কি? দুপক্ষের কি বক্তব্য চলুন না একটু অ্যানালিসিস করি। চলুন তুলে ধরি আজকের এই ভিডিওর মাধ্যমে এক পক্ষ কি বলছে, অন্য পক্ষ তার বিপক্ষে কি বলছে। কাশ্মীরের মানুষজন নিরপরাধ, তারা কখনোই সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত হতে পারে না। তারাও চায় আরো 5 জনের মতন ভালোভাবে বাঁচতে, ভালোভাবে থাকতে।
সম্প্রতি সময়ের যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কাশ্মীরিরা নিজেদের মেহমানদের অর্থাৎ ভারতের জনগণদের কাশ্মীরে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। এমনকি এই যে দুর্ঘটনাটি ঘটে গিয়েছে তার হবার পর তাদেরকে রক্ষা করারও চেষ্টা করছেন তারা। এমনকি তাদের সেফ রাখার জন্য অনেক চেষ্টা তারা করেছে। কিভাবে এই জঙ্গি নাশকতা তাদের রুজি রোজগার কেড়ে নিয়েছে সেই সমস্ত ভিডিওতে অনেকেই স্পষ্ট করে বলছেন। অনেকেই বলছেন এই ঘটনার সঙ্গে কাশ্মীরিদের কোনো রকম যোগাযোগ নেই। একটা নাশকতার ঘটনার জন্য গোটা কাশ্মীরকে দায়ী করা কি যায়? এই প্রশ্নটা আমারও আপনাদের সকলের কাছে। আমার ভিউয়ার্সরা যদি পারেন কমেন্ট সেকশনে আপনারা নিজেদের মতামত জানিয়ে যান। যদি পর্যটকরা সেখানে না যান তাহলে কি তাদের ছেলেমেয়েরা, তাদের পরিবারেরা বাঁচবে ভালোভাবে? পিঠ চলবে কিভাবে? এর কারণ নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে আপনাদের। কারণ কাশ্মীরের বেশিরভাগ জায়গা পর্যটনের উপরেই নির্ভর। আর সাম্প্রতিক সময়ে এত মাত্রায় পর্যটক সেখানে গিয়েছে যেখানে কাশ্মীরের অর্থনীতি এক অর্থে এক লাফে অনেক ঊর্ধ্ব পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাদের কি বক্তব্য? অর্থাৎ সেই পক্ষের কি বক্তব্য? সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। সন্ত্রাস ছড়ানো সন্ত্রাসবাদীদের কাজ, আর তার সঙ্গে স্থানীয় নিরপরাধ মানুষজনকে যুক্ত করা কখনোই যায় না। এটা অপরাধ, এটা অন্যায়। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং থাকবে চিরদিন। কাশ্মীর আমাদের, তাই জঙ্গিদের অভিসন্ধিকে কোনোভাবেই সাকসেসফুল হতে দেওয়া যাবে না। এর কারণ কি? কারণ জঙ্গিরা তো এটাই চায়। কারণ তারা চায় না কাশ্মীরের অর্থনীতি ফুলে ফেপে উঠুক। কারণ একজন জঙ্গিকে ধরুন কাশ্মীরে প্রবেশের জন্য, বা কেউ কাশ্মীরিরা প্রবেশ করাচ্ছে একজন জঙ্গিকে কাশ্মীরে, যদি এর জন্য সে মূল্য হিসেবে 4,000 টাকা পেয়ে থাকে, তাহলে পর্যটকদেরকে এন্টারটেন করে সেই কাশ্মীরি হয়তোবা 40,000 টাকা উপার্জন করতে পারে আজকাল। কাশ্মীরের মানুষজনের জীবনযাত্রা অনেকটা বদলেছে, অনেক উন্নত হয়েছে এই পর্যটনের ফলে। তাই পর্যটনের উপর আঘাত হওয়া মানে তাদের পেটে আঘাত, মুখের ভাতে আঘাত। কখনোই জঙ্গিদের বিরুদ্ধে করা পদক্ষেপ হতে পারে না। উল্টে দেশের নিরাপত্তা ব্যবস্থাকেই দোষ দিচ্ছেন তারা। তারা কি বলছেন? তারা বলছেন পর্যাপ্ত সেনা কেন ছিল না কাশ্মীরে। সেনা না থাকার কারণে এই ঘটনা ঘটছে। অনেকে তো প্রধানমন্ত্রীর নাম করে বলছেন, অমিত শাহর নাম করে বলছেন যে তাদেরকে গিয়ে বলুন আপনারা দায়ী। এই ঘটনার পিছনে আপনাদের অনেকখানি দোষ। ভোটের রাজনীতির কারণে হামলা হয়েছে এমনটাই দাবি অনেকের। আগে না, আমার নয়, তাদের। আমি তো কেবল ভিডিও করছি। তাদের কি দাবি? তারা বলছেন কাশ্মীরে যাবেন। ইতিমধ্যেই সেখানে অনেকে গিয়েওছেন, সেলফিও তুলেছেন, অনেকে ভিডিও বানিয়েছেন। এই যখন দুপক্ষের মত বিনিময় চলছে, অনেক দ্বন্দ্ব চলছে, একজন অপর পক্ষকে ডিফেন্ড করছে, তাদের মধ্যে বক্তব্যটা আসল কি? এক পক্ষের বক্তব্য কাশ্মীরকে বয়কট করা উচিত, কারণ কাশ্মীরিদের জন্যই জঙ্গিরা এই ধরনের ঘটনা ঘটাতে পেরেছে বা তারা সুযোগ পায়। তার অন্যতম কারণ কি? ধর্ম, রিলিজিয়ন। সাম্প্রতিক একটা ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে কাশ্মীরিরা অনেকেই ভারত মাতা কি জয় এই কথাটা বলতে রাজি নয়। এখানে অনেকেই আহ্বান তুলেছেন। কাশ্মীরের মানুষজন টুরিস্টদের আহ্বান তো জানাচ্ছেন অর্থনৈতিক কারণে, নিজেদের স্বার্থে। পয়সা চায় আর কি, নিজেদের পেট চালানোর জন্য দরকার পর্যটক। কিন্তু তারা কোনোভাবেই নিজেদেরকে ভারতীয় বলে মনে করেন না। আসলে কি তাই? তারা মনে করেন তারা শুধুমাত্র নিজেদেরকে কাশ্মীরি মনে করেন। যদি ভারতের প্রতি এতটাই তাদের টান থাকতো তাহলে কাশ্মীরি পণ্ডিতদের নিজেদের কাছে টেনে নিতেন, তারা বুকে টেনে নিতেন ভাই বলে। হিন্দু মুসলমান ভাই ভাই এটা তারাও বলতে পারতেন। সেটা কেন করছেন না তারা? তাদের আরো বক্তব্য, টুরিস্টরা কাশ্মীরে বেড়াতে যাবেন কিন্তু সেখানে কেউ বসবাস করতে পারবেন না। এটা কেন? এটা তো ভারত, কেন তারা পারবে না? আর এই কারণে যখন জঙ্গিরা মাথা চাগিয়ে গুলি চালাচ্ছে এবং এই কারণেই নাশকতার দাবি হচ্ছে বলে জানা যাচ্ছে। স্থানীয় জঙ্গি সংগঠন যখন তেলে বেগুনে জ্বলে ওঠা এই পক্ষের মানুষ বলছে এই হলো কাশ্মীরের আসল চেহারা।
কাশ্মীরে বেড়াতে তো যেতে পারেন, কিন্তু সেখানে থাকতে পারবেন না বাবু মশাই, ব্যবসা করতে পারবেন না। তাই একটাই উপায়, কাশ্মীরকে বয়কট করুন। এই যখন বিভাজন দুই পক্ষের মধ্যে চলছে, তখন কিছু মানুষ চাইছেন একটু যুদ্ধ হলে ভালো হয় না দিদিভাই, একটু যুদ্ধ খেলি না, চলুন না একটু যুদ্ধ দেখি, পাকিস্তানকে একটু সবক শেখাই। মানে আমি মানছি যে পাকিস্তানকে সবক শেখানো উচিত, অর্থাৎ যুদ্ধের প্রয়োজন পড়লে সেটাও করা উচিত, কিন্তু কিছু লোকের একটু ঘরে বসে যুদ্ধ খেলা দেখা শখ জেগেছে, অর্থাৎ পাবজি খেলার মতন মনে হচ্ছে তাদের এই ভারত পাকিস্তান যুদ্ধ। কিন্তু বর্তমান সময়ে সত্যি যুদ্ধ যদি হয়, যদিও বর্তমান সময় হচ্ছে ইউক্রেন, রাশিয়া, প্যালেস্তাইন ওয়ার, এই অনেক কিছুই হচ্ছে, স্ট্র্যাটেজিক যুদ্ধও হয়। যেমন ধরুন এই সিন্ধুর জল বন্ধ করে দেওয়া, ভারতের সিদ্ধান্তে কাশ্মীরের জন্য এক প্রকার পরাজয়, কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি, মানুষের জীবনকে এক মনে নাজেহাল করে দেবে ভারতের এই সিদ্ধান্ত, অর্থাৎ সিন্ধুর এই জল বন্ধের যে সিদ্ধান্ত। তবে স্ট্র্যাটেজিক ওয়ারটা নিয়ে কিন্তু আমি আরেকটা নির্দিষ্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আজকালকার দিনে কিভাবে একটা রাষ্ট্র অর্থাৎ দেশ একে অপরকে গোলা বারুদ ছাড়াই, মানে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারে বিনা অস্ত্রে। কি দেখতে চান তো? কমেন্ট সেকশনে জানাবেন, অপেক্ষায় রইলাম। তাহলে কিন্তু সেই এপিসোডটাও দারুণ মজার হতে পারে। তো চলুন এবার আমাদের এই ভিডিওটার একটা কনক্লুশন টানা যাক। মানে দুটো পক্ষের মতামত তো আমরা জানলাম, এবার একটু আমি আমার কথা বলি। প্রথমে আপনাদের কি বলেছিলাম, স্থানীয়দের সাহায্য ছাড়া পাকিস্তান কোনোভাবেই কাশ্মীরে হামলা চালাতেই পারে না, বরং সেখানে ধর্ম একটা বড় ফ্যাক্টর। সমস্ত মুসলমান যেমন দায়ী হতে পারে না, তেমনি এই ধর্মকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে এবং অতীতেও সেই কাজ তারা করে এসেছে। এই কথা কখনোই ভুল বলতে পারি না, কিন্তু তাই বলে জম্মু কাশ্মীরকে বয়কট করা কি ঠিক? কোনো বুদ্ধিমানের কাজ? মোটেই না। কারণ এটা ঠিক যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পর কাশ্মীরের বর্তমান অবস্থা কোনোভাবেই পাকিস্তানের কাছে আনন্দের নয়। কিন্তু কারণটা কি জানেন কি? কাশ্মীরের যে অর্থনীতি যদি কোনোভাবে বদলে যায়, মানুষের হাতে পয়সা চলে আসে, তাহলে কি কেউ সন্ত্রাসের সাথে বা জঙ্গিদের সাহায্য করতে এগিয়ে আসবে? মোটেই আসবে না। হয়তো কেউ স্বভাবগতভাবে চাইলেও আসতে পারে, বৃহত্তর ক্ষেত্রে বেশিরভাগ মানুষ কিন্তু অর্থলোভী। মনে রাখতে হবে এই কথাটা। বরং অর্থের লোভে তারা অন্তত দুষ্কৃতিমূলক কার্যকলাপ চালাবে না। অবশ্য কিছু লোক চালাতেও পারে, বলা যায় না। তাই পাকিস্তান চায় কাশ্মীর কোনোভাবেই যেন অর্থনৈতিকভাবে চাঙ্গা না হতে পারে, স্বাবলম্বী না হতে পারে, মাথা না তুলতে পারে। আবার কাশ্মীরের মতন এরকম একটা নৈসর্গিক সুন্দর রাজ্য, তাকে আপনি পর্যটকদের মানচিত্র থেকে বাদ দেবেন কেন? শুধু সবক শেখানোর জন্য তো মোটেই না। না না, এটা একেবারেই হতে পারে না। দেখুন, একটা বিষয় কিন্তু পরিষ্কার স্পষ্ট, কাশ্মীর দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে তার একটা বিচ্ছিন্নতা অবশ্যই ছিল, তার সঙ্গে কোথাও না কোথাও একটা ছেদ তৈরি হয়েছিল বিভিন্ন কারণে। কাশ্মীরে পণ্ডিতদের আলাদা করে সরিয়ে দেওয়া, সেখানে অন্যভাবে দখল নেওয়া, মিলিটারি শাসন তো অনেক দিন ধরেই কাশ্মীরে চলেছে, কি তাই নয় কি? বর্তমান ইন্টারনেটের মাধ্যমে কিন্তু সেখানকার মানুষ অনেকটাই বদলেছে, কারণ তারা জানতে পারছেন, গোটা দেশকে দেখতে পারছেন, তাদের মধ্যে শিক্ষা দীক্ষায় পরিবর্তন হচ্ছে, কিন্তু ধর্মের গোড়ামি আজও রয়ে গেছে। এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না। কিছু কিছু লোক আজও মনে করেন কাশ্মীর ভারতের অংশই নয়, কিন্তু নতুন প্রজন্মের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসছে। এটাও ঠিক, মানসিকভাবে কাশ্মীরকে সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে হলে আরও সময় লাগবে, অনেকটা সময় লাগবে। মানুষের বিশ্বাস একটা অদ্ভুত বিষয়, আর সেখানেই যদি ধর্ম থাকে, মানুষ তখন সেটাকে আঁকড়ে ধরবেই। তাই ধর্মবিশ্বাস যেখানে সবচেয়ে আগে স্থান পায়, সেখানে আর কোনো বিচার কাজ করে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই ভারতীয় মুসলমানদের মধ্যে আজও অনেকে রয়েছেন যারা আজও বন্দে মাতরম উচ্চারণ করেন না। এর কারণ কি? তাদের ব্যাখ্যা ইসলাম ছাড়া আর
কেউ দিতে পারে না, আমি তো জানিই না। ইসলামে কোথায় লেখা রয়েছে? যদি থেকেও থাকে আমি এই ব্যাখ্যার সঙ্গে কোনো মতেই কখনোই একমত নই। কারণ সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, পার্সিক হোক, ভারতীয় মানে সে ভারতীয়। প্রত্যেকেই নিজ নিজ মায়ের গর্ভ থেকে তাদের জন্ম হয়েছে। তাই তাদের যদি সাচ্চা মা কেউ হয়ে থাকেন তাহলে সেটা তাদের নিজেদের মা। তাই ধর্ম কারোর মা হতে পারে না। ধর্ম হলো প্রত্যেকটা মানুষের কর্তব্য, যা প্রত্যেকটা মানুষকে নিজের মধ্যে ধারণ করা শেখায়, আরো ঊর্ধ্বে নিয়ে যেতে শেখায়। এবার যদি কেউ নিজের ধর্ম বিশ্বাস করার জন্য, নিজের দেশকেই ভালোবাসার জন্য আটকায়, তখন চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় বই কি। তাই কাশ্মীরে এমনও অনেক এরকম মানসিকতার মানুষ রয়েছেন, আমি আজও অস্বীকার করছি না এই বিষয়টা। তাই বলে আমি তাদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দেব না, এটা কখনোই হতে পারে না। আজকে যা পরিস্থিতি, কাশ্মীরে ঘুরতে যাওয়া এখন সত্যি একটা চিন্তার বিষয়। তবু অনেকেই যাচ্ছেন, অনেকেই রয়েছেন যারা এনজয় করতে পছন্দ করছেন। সেখানে গিয়ে এনজয় করাটাকে প্রায়োরিটি দিচ্ছেন, ওখানে গিয়ে সেলফি তুলে মজাও করছেন, আর বলছেন কাশ্মীর আসুন, কাশ্মীর আসুন। এতগুলো মানুষ মারা যে গিয়েছে তাতে তাদের হয়তো বা কিছু যায় আসে না। কাশ্মীরিদের পেটে লাথ পড়ছে, এটাই তাদের সব থেকে বেশি চিন্তার কারণ। অ্যাকচুয়ালি এটাই চিন্তার কারণ হতেই পারে, কিন্তু এই ইস্যুটা এত সহজভাবে মেনে নেওয়াটাও উচিত নয়। একটা জিনিস লক্ষ্য করবেন, কাশ্মীরে যারা ঘুরতে যান তাদের মধ্যে অধিকাংশই কিন্তু বাঙালি পর্যটক। আর আর্টিকেল 370 নিশ্চিত হওয়ার পর মানুষ একটু বেশিই যেতে শুরু করেছে কাশ্মীর। তাদের বিশ্বাস ছিল হয়তো আর কোনোদিন কিছু ঘটবে না কাশ্মীরে। আমাদের সরকার যদি নিশ্চিত করতে পারেন যে কাশ্মীরে বেড়াতে গেলে কোনো ধরনের দুর্ঘটনা হবে না, তাহলে বেড়াতে যাওয়ার চল কিন্তু আরো অনেকটা বাড়বে। আপনি কখনো সেটা আটকাতেই পারবেন না। আসলে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য একটাই, বাস্তবতাকে বোঝা এবং বোঝানো। এই নাশকতা দেখার পর গোটা দেশ রাগে জ্বলছে, ফুঁসছে। তাই বলে কোনো একটা পার্টিকুলার টেলিভিশনের চ্যানেলে ক্যামেরার সামনে চিৎকার করে নোংরা সেকুলারিজমের বিরুদ্ধে বার্তা দেওয়া এক ধরনের উস্কানিমূলক নয় কি? আমার তো মনে হয় এছাড়া আর কিছু না। এরকম জার্নালিজমকে আমি কখনোই মানি না। এটা একটা ভালো নিউজ চ্যানেল হতে পারে, কারণ সংবিধান আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ যার উপর দাঁড়িয়ে রয়েছে। আর সেটাকেই যদি অস্বীকার করা হয়, ভুল বলা হয়, তাহলে তো দেশেরই ক্ষতি, তাই না? ভারতবর্ষে হিন্দু মুসলমান দ্বন্দ্ব নতুন কিছু না, যুগে যুগে চলে আসছে। আবার এটাও তো ঠিক যে যুগে যুগে এই হিন্দু মুসলমানরাই শান্তিতে পাশাপাশি সহাবস্থানের মাধ্যমে আমাদের দেশকে উন্নত করেছে। যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে দুপক্ষকেই বুঝতে হবে এবং ধর্মের চেয়েও বড় হলো দেশ, এটাই শিক্ষা নিতে হবে। আর এই দেশ বেঁচে থাকলে তবেই তো আমরা ধর্ম নিয়ে বেঁচে থাকবো, তাই না? এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট অবশ্যই আমরা গ্রহণ করব। মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আজকের মতন এখানেই শেষ করছি।